আজকে আমরা খুব কাছ থেকে দেখব পশ্চিমবঙ্গের করণদিঘি বিধানসভা কেন্দ্রকে। এখানকার মানুষের পছন্দ অপছন্দ, তাদের আশা আকাঙ্ক্ষা আর তার পেছনের কারণগুলো আমরা ডেটার আয়নায় বোঝার চেষ্টা করব। তো কি থাকছে আজকের আলোচনায়? আমরা শুরু করব ওখানকার মাটি আর মানুষজন দিয়ে, তারপর দেখব সংখ্যাগুলো কি বলছে, বোঝার চেষ্টা করব মানুষের রাগের পেছনের কারণটা কি, আর সব শেষে দেখব এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নতুন করে আস্থা অর্জনের পথ কি হতে পারে। চলুন শুরু করা যাক। বেশ, তাহলে প্রথমেই চলুন করণদিঘির ভৌগোলিক আর সামাজিক প্রেক্ষাপটটা একটু বুঝে নেওয়া যাক। জায়গাটা উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। দেখুন, এটা এমন একটা জায়গা যা পুরোপুরি গ্রামভিত্তিক। এখানকার মানুষের জীবনটা সরাসরি জড়িয়ে আছে চাষবাস, ঋতু আর নদীর সাথে। আর এখানকার সামাজিক বুননটাও বেশ ইন্টারেস্টিং। জনসংখ্যার প্রায় ৫৪% মুসলিম আর ৪৬% হিন্দু। এর মধ্যে আবার তফসিলি জাতি আর উপজাতির একটা বড় অংশ রয়েছে, প্রায় 29% আর 7.8%। কিন্তু এই ছবির পেছনেই রয়েছে কিছু কঠিন বাস্তবতা। এখানকার দৈনন্দিন জীবনে উন্নয়নের বেশ কিছু বড় বাধা রয়েছে, যা মানুষের জীবনে রোজগার সমস্যা তৈরি করে। যেমন ধরুন, ভাঙা রাস্তা, বন্যার ভয় বা কাজের অভাব। আচ্ছা, এই যে মাটির কথা বললাম, মানুষের সমস্যার কথা বললাম, এ সব কিছু ভোটের বাক্সে কিভাবে প্রভাব ফেলছে? চলুন এবার সংখ্যাগুলো দেখা যাক। প্রথমেই যে সংখ্যাটা চোখে পড়ার মতো সেটা হলো ভোটারদের উপস্থিতি। ৮১%। ২০১৬ আর ২০২১ দুটো নির্বাচনেই এর থেকে একটা জিনিস পরিষ্কার, করণদিঘির মানুষ কিন্তু নিজেদের গণতান্ত্রিক অধিকার নিয়ে খুবই সচেতন এবং সক্রিয়। আর এখানেই আসল গল্পটা লুকিয়ে আছে। ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে ভোটের সমীকরণটা দেখুন, একেবারে আমূল বদলে গেছে। তৃণমূল কংগ্রেসের ভোট ২৯% থেকে বেড়ে হয়েছে ৫৫%, অন্যদিকে বিজেপির ভোট বেড়েছে ১৬ থেকে ৩৮%, আর বামফ্রন্ট ২৮% থেকে সোজা ৪% নেমে এসেছে। মানেটা কি দাঁড়ালো? রাজনৈতিক লড়াইটা এখন আর বহুমুখী নেই, এটা সরাসরি দ্বিমুখী একটা লড়াইয়ে পরিণত হয়েছে। একদিকে যেমন শাসক দল নিজেদের ভোট বাড়িয়েছে, ঠিক তেমনি বিজেপি প্রায় পুরো বাম ভোটটা নিজের দিকে টেনে নিয়েছে। একটা ক্লাসিক পোলারাইজেশন। তো সংখ্যাগুলো তো আমরা দেখলাম, কিন্তু এই যে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, এর পেছনের কারণটা কি? মানুষ ঠিক কী নিয়ে ক্ষুব্ধ? এবার চলুন সেই গভীরে যাওয়া যাক। দেখুন, মানুষের রাগের একটা বড় কারণ হল নির্বাচনের টাকার খেলা নিয়ে তৈরি হওয়া ধারণা। এই যে কাটমানি বা ভোটের দিনের লেনদেন, এই ধারণাগুলো যখন মানুষের মনে গেঁথে যায়, তখন আস্থার ভিতটাই নড়ে যায়। আর আমাদের সংবিধানে তো প্রত্যেক নাগরিককে মর্যাদা সহকারে বাঁচার অধিকার দেওয়া হয়েছে। যখন মানুষের মনে হয় যে তাদের ভোট কেনাবেচা হচ্ছে, তখন সেই মর্যাদাতেই আঘাত লাগে। এটা শুধু একটা রাজনৈতিক সমস্যা নয়, এটা তার চেয়েও অনেক গভীর। এই ক্ষোভের পেছনে আরও অনেকগুলো ছোট বড় কারণ জমে আছে, যেমন ভোট পরবর্তী হিংসার ভয়, শিক্ষক নিয়োগের দুর্নীতি যা মানুষের মনের দাগ কেটে গেছে, নতুন কাজ না থাকায় যুবকদের হতাশা, অবৈধ অভিবাসনের মতো সংবেদনশীল বিষয়, এমনকি রোজগার যাতায়াতের পথে NH-34-এর ভাঙা রাস্তার মতো ছোটখাটো বিরক্তিও বড় আকার নিয়েছে। আর এই সব কিছুর ফলে কি হয়েছে? কিছু ভোটার গোষ্ঠী যারা এতদিন হয়তো চুপচাপ ছিল, তারা এখন সক্রিয় হয়ে উঠেছে। আমরা এদেরকে স্লিপার ব্লক বলতে পারি। যেমন ধরুন, বামফ্রন্ট থেকে সরে আসা হতাশ ভোটাররা, নতুন প্রজন্মের যুবক যুবতীরা, মহিলারা বা দলিত ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষ যারা নিজেদের বিচ্ছিন্ন মনে করছিলেন, তারা এখন একটা বিকল্পের সন্ধান করছেন। এই পরিস্থিতিতে বর্তমান বিধায়কের অবস্থাটা বেশ জটিল। একদিকে তিনি ক্ষমতাসীন দলের সদস্য, তার পেছনে দলের সমর্থন আছে, ব্যক্তিগত সম্পদও রয়েছে। কিন্তু অন্যদিকে তার বিরুদ্ধে ৩টি ফৌজদারি মামলার অভিযোগ, সিন্ডিকেট নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার কানাঘুষো, আর সব মিলিয়ে জনগণের কাছে তার আস্থার স্কোরটা বেশ কম। বেশ, সমস্যাটা তো বোঝা গেল। মানুষের রাগ, তার কারণ, ভোটের অঙ্কে তার প্রভাব, সবই আমরা দেখলাম। এখন প্রশ্ন হল, এই পরিস্থিতি থেকে বেরোনোর পথ কি? এই জনরোষকে একটা ইতিবাচক, গঠনমূলক শাসনের পরিকল্পনায় বদলানো যায় কিভাবে? এই বিশ্লেষণে একটা খুব ইন্টারেস্টিং ৪ দফা কৌশলের কথা বলা হয়েছে, যার নাম চতুর্মুখ মতবাদ। এর ৪টে দিক আছে। প্রথমত, শিব বা আগ্রাসন, মানে দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে সোচ্চার হওয়া। দ্বিতীয়ত, বিষ্ণু বা স্থিতিশীলতা,
অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো মানুষের কাছে ঠিকঠাক পৌঁছেছে সেটা তুলে ধরা। তৃতীয়ত ব্রহ্মা বা উদ্ভাবন, মানে প্রচারের জন্য নতুন ডিজিটাল মাধ্যম ব্যবহার করা। আর চতুর্থত দুর্গা বা সুরক্ষা, মহিলাদের নিরাপত্তা আর শরণার্থীদের সুরক্ষার বিষয়টাকে গুরুত্ব দেওয়া। আর এই কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল কাজের একটা পরিষ্কার খতিয়ান দেওয়া। শুধু প্রতিশ্রুতি নয়, বরং কোনো প্রকল্পে কত খরচ হবে, কতদিনে কাজ শেষ হবে, আর তার ফলে সাধারণ মানুষের লাভটা ঠিক কী হবে তার একটা হিসাব। যেমন দেখুন, NH-34 রাস্তাটা ঠিক হলে স্থানীয় ব্যবসা বাড়বে, দুর্ঘটনা কমবে। নদীর বাঁধ দিলে বন্যা থেকে বাঁচা যাবে, ফসলের ক্ষতি আটকানো যাবে। একটা কৃষিভিত্তিক কারখানা হলে স্থানীয়দের চাকরি হবে, কৃষকরাও ভালো দাম পাবে। এটাই হলো আসল রিটার্ন অন ইনভেস্টমেন্ট। শুধু বড় বড় প্রকল্পই নয়, এই পরিকল্পনায় আরও দুটো জিনিসের উপর জোর দেওয়া হয়েছে। ১. সরকারি সুযোগ সুবিধাগুলো যেন আরও দ্রুত মানুষের কাছে পৌঁছায়। আর ২. মানুষের ছোটখাটো সমস্যা শোনার জন্য আর তার সমাধান করার জন্য নিয়মিত গ্রামে-গঞ্জে গিয়ে অভিযোগ শিবির করা। এতেই তো সরকারের উপর মানুষের ভরসা ফেরে। চলুন এবার দেখি এ সবকিছু মিলিয়ে আস্থা ফিরিয়ে আনার রাস্তাটা ঠিক কী রকম হতে পারে। আস্থার কথা যখন হচ্ছে, তখন একটা বিষয় মনে রাখা খুব জরুরি। আজকের ডিজিটাল যুগে মানুষের ব্যক্তিগত তথ্য খুব মূল্যবান। ভারতে ডেটা প্রোটেকশন আইনের মাধ্যমে প্রত্যেক নাগরিকের তথ্যের গোপনীয়তা এবং সম্মতির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার সময় তাদের তথ্য সুরক্ষিত রাখাটাও একটা বড় দায়িত্ব। এটা আস্থার একটা অপরিহার্য অংশ। তাহলে করণদিঘির মূল লড়াইটা কিসের? এটা হলো প্রতিষ্ঠান বিরোধিতার একটা তীব্র ঢেউ, আর তার সঙ্গে শাসক দলের বহুদিনের পুরনো নেটওয়ার্কের একটা সংঘাত। মানুষের মনে যে আস্থার অভাব তৈরি হয়েছে, সেটাই এই প্রতিষ্ঠান বিরোধিতার মূল চালিকা শক্তি। শেষ পর্যন্ত কে জিতবে বা হারবে সেটা নির্ভর করছে একটা খুব সাধারণ জিনিসের উপর। কোন পক্ষ মানুষের কাছে গিয়ে সবচেয়ে বেশি কার্যকর, প্রতিক্রিয়াশীল আর বিশ্বাসযোগ্য একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবে, শুধু ভোটের দিনের জন্য নয়, সারা বছরের জন্য। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। রাজনীতিতে আসল রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি? শুধু নির্বাচনে জিতে ক্ষমতা পাওয়া, নাকি এমন একটা সমাজ তৈরি করা যেখানে প্রত্যেকটা মানুষ সম্মানের সাথে উন্নতি করতে পারে? যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai এ, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতি